একই সাবজেক্টে পরপর 2 বার ফেল করে আমি মেডিকেলের পড়াশোনা সব ছেড়ে দিতে চেয়েছিলাম। কি বিচ্ছিরি ছিল সেই দিনগুলা। আমি সেই দিনগুলোর কথা কোনোদিনও ভাবতে চাই না, কোনোদিনও মনেও রাখতে চাই না। সবাই আপনাকে আপনার সফলতার গল্প শোনায়, কিন্তু আমি শোনাবো আমার ব্যর্থতার গল্পগুলা। আমি এমন কোনো মানুষ নই যে আপনি আমার সফলতার গল্প শুনবেন, কিন্তু আমি সেই মানুষটা যে বারবার ব্যর্থ হয়েও ঘুরে দাঁড়িয়ে। আমি সেই সব মানুষদের নিয়ে কথা বলি যারা ব্যর্থ হয় এবং ব্যর্থ হয়ে আবার ঘুরে দাঁড়াতে চায়। আমি সেই সব মানুষের দলে যারা বারবার ব্যর্থ হয়। আব্বুর একান্ত চাওয়াতে আমি যখন মেডিকেলে ভর্তি হলাম, প্রথম ভাবতাম কি মেডিকেল মনে হয় অনেক চিল করা জায়গা, কিন্তু আমার ভাবনায় ভুল ছিল। ধরেন একটা মুক্ত পাখিকে আপনি খাঁচায় বন্দি করলে পাখিটা যেমন ছটফট করবে, আমার ঠিক তেমন অবস্থা হয়েছিল। খাঁচায় যেহেতু একবার আটকে গিয়েছি, সেহেতু ওইখান থেকে আর বের হওয়ার সুযোগ ছিল না, তাই ওইখানে ছটফট করা লাগতো অথবা ওই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হইতো। প্রথম 6 মাস আমি কিছুই বুঝলাম না যে কি হইতে চাচ্ছে, কি হচ্ছে। আইটেম দিলে পেন্ডিং খাচ্ছি, সবকিছু মানে আমার বিপক্ষে চলে যাচ্ছে। আমি ঠিকমতো ক্লাস করতেছি না, কোনো কার্ড টার্ম কোনো কিছুতে পাস করতে পারতেছি না। ভেবেছিলাম মেডিকেলে এসে অনেক বন্ধু বানাবো, তাদের সাথে ক্লাস শেষে নিচে গিয়ে 1 কাপ চা খাবো, কিন্তু আমি ভাবনায় ভুল ছিলাম। মেডিকেলে আসলে মানুষ বড্ড স্বার্থপর হয়ে যায়। ঠিক কেন হয় এটা আমি এখনো বুঝতে পারি নাই, কিন্তু আসলে হয়তো সিচুয়েশন তাদের স্বার্থপর বানায় দেয়। কিন্তু তার মাঝেও কিছু বন্ধু থাকে যাদের সাথে আপনি প্রাণ খুলে হাসতে পারেন, প্রাণ খুলে আড্ডা দিতে পারেন। ঠিক তেমনি আমার একটা ছোট সার্কেল ছিল যাদের জন্য আমি আজকে এত দূর পর্যন্ত পৌঁছতে পারছি। তারা যদি না থাকতো আমি হয়তো ফার্স্ট ইয়ারে আটকায় থাকতাম। মেডিকেলে ভালো একজন বন্ধু থাকা আপনার জন্য আশীর্বাদ। বেঁচে থাকলে কোনো একদিন তাদের নিয়ে ভিডিও করবে এবং আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। মেডিকেলে ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট ফেজে 3টা সাবজেক্ট পড়তে হয়, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি। 3টার মধ্যে আমার একটু ফিজিওলজিটা ভালো লাগতো, এছাড়া বাকি 2টা সাবজেক্ট আমি ভয় পেতাম লিটারালি। আর সবচাইতে ভয় পাই রিটেন পরীক্ষার সময়। আমার কেন জানি রিটেন পরীক্ষা দিতে একদমই ভালো লাগে না। ফার্স্ট ফেজে করোনার জন্য ব্যাচে মোটামুটি সবাই ক্লিয়ারেন্স পাইলো। ফার্স্ট প্রফেশনাল এক্সামের সময় আমার লাইফে একটা ম্যাসিভ ইনসিডেন্ট ঘটে গেল। আমি যদি কোনোদিন সফল হইতে পারি আপনাদের মাঝে এটা শেয়ার করবো ইনশাআল্লাহ, আর যদি না হই কোনোদিন সফল তাহলে হয়তো আর শেয়ার করা হবে না। হৃদয়স্পর্শী গল্পটা শুনতে অবশ্যই আমার সফলতার জন্য আপনি একান্তভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। কতটা বাজে সময় কাটাইছি সেটা শুধু আমি জানি, আমার অন্তর জানে, আমার মস্তিষ্ক জানে, আমার আল্লাহ জানে। ফার্স্ট প্রফেশনাল এক্সাম শেষ হইলো, এর কিছুদিন পরে রেজাল্ট দিল, 2 মাস পরে। আমি ওই সাবজেক্টে ফেল করলাম। সাবজেক্টটার নাম আমি কোনো কারণে বলছি না, পরে কোনো একদিন বলবো। এরপরে আবার যখন সাপ্লি এক্সাম হলো, আমার খুব সুন্দরভাবে মনে আছে, আমি তখন আমার সুন্দরীকে আনছিলাম, মানে আমার বাইক কিনছিলাম আর কি। রেগুলার পরীক্ষায় আমার ব্যাচের যারা ফেল করছিল, সাপ্লি পরীক্ষা তারা সবাই পাশ করলো, শুধু আমি পাশ করতে পারি না। আপনি যখন ব্যর্থ হবেন আশেপাশের মানুষজনকে খুব ভালো করে চিনতে পারবেন। আমার ক্ষেত্রে ব্যতিক্রম হয় নাই। এর জন্য আমার মনে হয় জীবনে প্রচুর ব্যর্থ হওয়া জরুরি। এতে করে আপনি আপনার আশেপাশে থাকার মানুষগুলোর আসল রূপ জানতে পারবেন। আমাদের যেহেতু ক্যারিয়ার সিস্টেম চালু আছে, এর জন্য 3rd ইয়ারে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে লাগলাম, এবং আমাকে অনেকে পরামর্শ দিয়েছিল যে তুমি আগে ফার্স্ট ইয়ার ক্লিয়ার করে দেন এটা কন্টিনিউ করো। আমি তাদের বলছিলাম যে না, ইনশাল্লাহ আমি পারবো। কমিউনিটি মেডিসিনে ট্যুরের আগে যেহেতু আমার রেজাল্ট দিয়েছিল, তো সবাই ভাবছিল আমি ফেল করছি, আমি হয়তো ট্যুরে যাবো না। কিন্তু আমি এই কাজ জীবনেও করি না। আমি সব পাশ ফেলের জন্য আমি আমার জীবন থেকে সময়গুলো নষ্ট করবো ভাই? আমি ওরকম পাবলিক নাম তো। সুন্দর সময় এবং মুহূর্ত কিন্তু সবসময় আসে না। আমি ট্যুরে গেলাম এবং আলহামদুলিল্লাহ প্রচুর মজা করলাম। ট্যুর থেকে ফিরে এসে পরীক্ষা দিলাম এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওই সাবজেক্ট পাশ করলাম। এবং ওই সাবজেক্ট পাশ করার পিছনে কিছু মানুষের ভূমিকা ছিল, তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কোনো একদিন হয়তো তাদের নিয়েও বলবো। আপনারা যারা মেডিকেলের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছেন, ঠিক আমার মতো সিচুয়েশন আপনাদের, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা কখন হাল ছাড়বেন না ইনশাআল্লাহ। আজকে পেন্ডিং খেলে বা আজকে ফেল করলে কালকে দেখবেন ঠিকই আপনি ওইটা ক্লিয়ার করে ফেলছেন অথবা পাশ করে গেছেন। সবচাইতে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আত্মবিশ্বাস। আপনি যদি মনে করেন যে না, ইউ ক্যান ডু ইট, অবশ্যই ইউ ক্যান ডু ইট। পরীক্ষার হলে ঢুকতে যাওয়ার আগে আমি মনে মনে একটা কথা নিজেকে বলি, আমার হারানোর কিছুই নেই, কিন্তু পাওয়ার অনেক কিছুই আছে। যারা মেডিকেলে পড়তে চান বা ডাক্তার হওয়া যাদের স্বপ্ন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দূর থেকে আপনারা ভাবেন ডাক্তার হলে অনেক টাকা, অনেক সম্মান, অনেক কিছু, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তারদের অবস্থা খুবই নাজেহাল। খুব বলতে খুবই। ইভেন অনেক ডাক্তার আছে চাকরি করতে পারতেছে না। আপনি বলতে পারেন ডাক্তারদের তো অনেক টাকা। হ্যাঁ, টাকা হয়, সেটা 50 বছরের পরে, তখন আর আপনার ওই টাকা দিয়ে কোনো কিছু প্রয়োজন হয় না। ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর পেশা আছে। অভিভাবকদের এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে যে আমার ছেলে বা মেয়েকে ডাক্তার হইতে হবে, নাহলে জীবন শেষ। অথচ আমার নিজের কাছেই মনে হয় যে মেডিকেলে আসলে আপনার লাইফ বলতে কিছুই থাকবে না।
চোখের নিচে কালি দাগ পড়ে যাবে, ঠিকমতো ঘুমাইতে পারবেন না, সার্বক্ষণিক ছ্যাঁকা খুঁটদের মতো ঘুরতে হবে। আপনি ছ্যাঁকা খান না ঠিক আছে, তারপরে মনে হবে যে আপনি মনে হয় বিরাট ছ্যাঁকা খাইছেন, কারণ আপনি পরীক্ষা আছে, আপনার পরীক্ষায় ফেল আছে, পাস আছে, দুশ্চিন্তা, এরকম দুশ্চিন্তা নিয়ে আসলে লাইফটাকে এনজয় করা যায় না। আমি আপনাদের ডিমোটিভেট করতেছি না, এটা বাস্তব এবং সত্যি এবং সুন্দর কথা। আমি মেডিকেলে ভর্তি হওয়ার পরে আমার মনে পড়ে না যে আমার আব্বা বা আমার মা আমাকে রেজাল্টের জন্য বা কোনো কিছুর জন্য প্রেশার দিয়েছে। তবে সবসময় তারা একটা কথাই বলে যে আমি যেটা করি আমার ভালোর জন্য যেন করি এবং পড়াশোনার জন্য ঠিকমতো করি। আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ভালো রাখে এবং সুস্থ রাখে। আপনারা অনেকেই জানেন আমি মেডিকেল পড়ার পাশাপাশি আমি কিছু ভালো কাজ করে থাকি। ভালো কাজের অংশ হিসেবে বাবলু নামের এক ভদ্রলোককে একটা চায়ের দোকান দিয়ে দিয়েছি, যেটা দিয়ে উনি ওনার সংসার চালাবে। তো ওনার জন্য সবাই দোয়া করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।